পরিষ্কার জলটা। জলটা কিন্তু অসম্ভব স্বচ্ছ পরিষ্কার একেবারে, তাই না? এই হচ্ছে আমাদের টোটো দাদা। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে উইদাউট প্রি বুকিং এ একেবারে ভেতরে ঢুকে গেছি। তারা অনেকেই হয়তো হতাশ হয়ে ফিরে গেছো, বাট না কিন্তু আমি মজা পেয়েছি। কি করছে এদের সাথে শেয়ার করি, দেখো এই জোনটায় এই যে জুম করে দেখাচ্ছি, হাতি পারাপার করে, এই যে হাতি আছে লেখা আছে। এবং রাজবাড়িটা রক্ষণাবেক্ষণ কিন্তু অত্যন্ত মানে খুব সুন্দর ভাবে কতটা ভালো লাগে জায়গাটা, এই রোদের মধ্যে কি ভালো লাগছে। শেষ রাজা নরসিংহ মল্লবের নাতি এবং যারা তারাই উপরে থাকে, তারা উপরে। চারিদিকে শুধু সবুজ, পুরো কিন্তু গ্রামের একটা ভাইব। মানে সূর্য মাথার উপরে, প্রবল রোদ, ভীষণ গরম, কিন্তু তার মধ্যে দেখো আমি গ্লো করছি, আই এম গ্লোইং, ঘামে গ্লো ঘামছে। তো এখন বাজে সকাল 5:25, আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে নিউ প্ল্যাটফর্মে, তাই তো? নিউ প্ল্যাটফর্মে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের কাল রাতে ও অফিস থেকে আসার পর রাত কটা বাজে তখন? আড়াইটে না 2টো, হ্যাঁ, তখন আমরা ডিসাইড করেছি যে আমরা এই হোলির ছুটিতে বেরোবো, দুদিনের যেহেতু ছুটি রয়েছে। তো আমরা নিজেও জানতাম না কোথায় যাচ্ছি, এতটা মানে অপ্রস্তুত ভাবে বোধহয় কোনো কাপল বা কোনো ম্যারিড কাপল বেরোয় না, আমরা যেভাবে বেরিয়েছি। তো চলো হাওড়া থেকে আমাদের জার্নিটা শুরু করছি। কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওটাতে আমাদের সাথে থাকতে হবে। চলো। সময় মতো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই 22 নম্বর প্ল্যাটফর্মে ছুটে গেলাম আমরা। ইস্পাত এক্সপ্রেস, এই ট্রেনেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিই। কিন্তু এখনো তো জানানো হয়নি যে আমরা কোথায় চলেছি। কি ভীষণ কৌতূহল হচ্ছে, তাই তো? না না, এই তো চলে এসেছি। আমাদের এবারের গন্তব্য ছিল ঝাড়গ্রাম, এখানেই আমরা আগামী 2 দিন কাটাবো। তো এখন আমরা একটু ফ্রেশ হলাম হোটেলে ঢুকে, দেন আমরা এখানকার সাইট সিং এ যাবো, তাই তো? কালোকে কালোই লাগছে, খুব স্বাভাবিক। মুখে মানে ফেস ওয়াশটা অব্দি ইউজ করলো না, এবার বললাম ফেস ওয়াশটা ইউজ করলো। যাই হোক, ঝাড়গ্রামে আসার আগেই এক টোটো দাদার সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তিনি আমাদের সব দর্শনীয় স্থানগুলো ঘুরিয়েছিলেন। আমাদের প্রথম গন্তব্য ছিল সাবিত্রী মন্দির। তো চলে এসেছি সাবিত্রী মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু যথেষ্ট সুন্দর, মানে চারিদিকে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। আর এখনো যদিও মন্দিরের গর্ভগৃহে যাইনি, ভেতরটা কি অসাধারণ ভিউ ভেতরটা, হ্যাঁ খুব সুন্দর ভেতরে। চলো তোমাদের সেটা দেখাই। এই সাবিত্রী মন্দিরের ইতিহাসটাও আমাদের জানা প্রয়োজন। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মান সিং হঠাৎই এই অঞ্চলে এসে পড়েছিলেন এবং ঘন জঙ্গলে হঠাৎই তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। তার রূপে মুগ্ধ রাজা 7-5 না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাজার কথা শুনে ওই রমণী শর্ত দেন, রাজার সামনে পথ দেখিয়ে তাকে নিয়ে যাবেন আর পিছনে পিছনে তিনি যাবেন। কোনো অবস্থাতেই রাজা যেন পিছনে ঘুরে না তাকান, তাহলেই বিপদ ঘটবে। শর্ত মেনেই রাজা ওই রমণীকে পিছনে নিয়ে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই রাজা দেখেন সেই রমণী হঠাৎ করে মাটির নিচে প্রবেশ করছেন। দেখে রাজা ছুটে আসেন ও রমণীর মাথার চুল ধরে তাকে টেনে তোলার চেষ্টা করেন। ব্যর্থ হন রাজা। তার হাতের মুঠো রয়ে যায় রমণীর এক গোছা চুল। রাজা বিস্ময়ে বিমূঢ় হয়ে যান এবং বোঝেন ইনি সামান্য কোনো নারী নন। সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান মা সাবিত্রী ওই স্থানেই মন্দির গড়ে তার পুজোর নির্দেশ দিয়েছেন। মন্দির গড়ে সেই থেকে পুজো শুরু হয়। তো মন্দিরের পাশে, মন্দিরের ঠিক বেরিয়ে একটুখানি বাদিকে যেতে হবে, একটা ঝিল রয়েছে। এই ঝিলটা মানে স্নান করছে লোকজন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাও যথেষ্ট পরিষ্কার, বলো? জলটা কিন্তু বেশ ক্লিন। দূরে প্রচুর গাছগাছালি, মানে এই যে ঝাড়গ্রামটা যে পুরো জঙ্গল এরিয়া এবং মানে সবুজের সমারোহ যেটাকে বলে, ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে উপলব্ধি করতে পারছি, একটু করে ফিল করতে পারছি যে সবুজের মধ্যে। সাবিত্রী মন্দির থেকে আমাদের গন্তব্য ছিল একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি। এই যে ঝাড়গ্রাম রাজবাড়ি। আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে প্রি বুকিং করিনি,
কিন্তু জানতে পেরেছি এখানে প্রি বুকিং না করলে নাকি ভেতরে ঢুকতে দেওয়া যায় না। তো তবুও চেষ্টা করব যদি আমরা ভেতরে ঢুকতে পারি। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে এই প্রাসাদে আজও বাস করেন মল্লদেব রাজ পরিবারের উত্তরাধিকারীরা। প্রাসাদের কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত। মানে যারা বুকিং না করে এখানে এসেছিলে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার জন্য, তারা অনেকেই হয়তো হতাশ হয়ে ফিরে গেছো, বাট এই ব্লগটা, এই পোর্শনটা অবশ্যই মিস করো না। কিন্তু আমি মজা পেয়েছি। কি করছে কারণ ঝাড়গ্রাম রাজবাড়িতে উইদাউট প্রি বুকিং এ একেবারে ভেতরে ঢুকে গেছি। আমাদের সাথে আরো লোকজন এসেছে, তাদেরকে ঢুকতে দেয়নি, বাট আমি একটু কথাবার্তা বলেছি তো যেখানে সিকিউরিটি যিনি ছিলেন, এবং অত্যন্ত রিকোয়েস্ট করলাম, এবং তারপরে এই ঝাড়গ্রাম রাজবাড়ির একদম ভেতরে ঢুকতে পেরেছি, একেবারে ভেতরে। এবং এবার এই ভিউটা আপনাদের একবার বা তোমাদের একবার শেয়ার করছি। ঝাড়গ্রামের রাজবাড়ি ভেতরে অনেক রিকোয়েস্টের পর আমরা ঢুকতে পেরেছি ইনফ্যাক্ট। আর এর আগে যত ইউটিউবার যারা যারা ভিডিও করেছে, আই থিঙ্ক প্রত্যেকের ভিডিওতে তোমরা দেখেছো কেউ এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। সম্পূর্ণটা ওপরের পার্টটায় থাকে রাজবাড়ির সদস্যরা, তারা তাদের পরিবার নিয়ে এখানে থাকে যেটুকু শুনলাম, আর তাদের খাবার দাবার সমস্ত ব্যবস্থাই আলাদা। আর যারা গেস্ট হিসাবে বুক করে এখানে আসে তাদের জন্য এই লোয়ার পোর্শনের পার্টটা রয়েছে। তো আমরা তো মানে এই পোরশনটা পুরোটা নিচ পোরশনটা, আর উপর পোরশন ঢুকে তোমাদের রুমটা মানে রুম ভিউটা দেখাতে পারবো না, কিন্তু যতটা বাইরে থেকে পাচ্ছি তোমরা আই থিংক বুঝতে পেরেছো। এবং রাজবাড়িটা রক্ষণাবেক্ষণ কিন্তু অত্যন্ত মানে খুব সুন্দরভাবে রিসেপশন রয়েছে। শেষ রাজা নরসিংহ মল্লবের নাতি এবং যারা তারাই উপরে থাকে, তারা উপরে একদম। রাজবাড়ির ঠিক লাগোয়া একটি মন্দির দেখে আমরা এগিয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখলাম সেটি একটি রাধাকৃষ্ণের মন্দির। আমি যদিও ভেতরে ঢুকিনি, কিন্তু দোয়েল ভেতরে ঢুকেছিল। সেখানে ঠাকুর প্রণাম করে ফিরে আসলো এবং আমাকে জানালো ভেতরে পরিবেশটা কি অসাধারণ, সত্যি অদ্ভুত একটা নিস্তব্ধতা। শহরের কোলাহলের থেকে একটু দূরে গিয়ে আমরা সময় কাটাতে চেয়েছিলাম। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কলাবনির জঙ্গল। সারিবদ্ধভাবে শাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কলাবনি ফরেস্টের মাঝখানেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম। তো আমাদের এবার থার্ড ডেস্টিনেশন ট্রাইবাল মিউজিয়াম। এটা কি এন্ট্রি ফ্রি অফ কস্ট না টাকা দিয়ে? আচ্ছা, ফ্রি অফ কস্ট এখানে। এই জঙ্গলমহলের ইতিহাস ও সংস্কৃতি জানার জন্য ট্রাইবাল মিউজিয়ামে আসতেই হবে। এবার আমরা ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে ঢুকবো। এইখানটা কিন্তু একটা জিনিস বলো, এই পাশটা এসে বলো। মাইনারলি খেয়াল করলে বোঝা যাবে যে মানে ভেতর ঢুকলে শুনতে পাওয়া যাবে যে এখানে কিন্তু আদিবাসী সঙ্গীত, আদিবাসী যে শিল্প, আদিবাসী যে শিল্পের যে নিদর্শন সেটা কিন্তু বোঝা যাবে, এবং আদিবাসী সঙ্গীত এখানে চালানো হয়েছে। অন্যরকম একটা আমরা শুনতে পাচ্ছি, এবং ভেতরে ঢুকলে সেটা বোঝা যাবে। এই ট্রাইবাল মিউজিয়ামে জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবন জীবিকা ও তাদের ব্যবহৃত বাদ্যযন্ত্র তুলে ধরা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে গরুর গাড়ি থেকে শুরু করে আদিবাসী সমাজের গান বাজনা করার নানা সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছে। ছৌ নাচ সেখানকার সংস্কৃতির এক অন্যতম নিদর্শন, তার প্রতিকৃতিও দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রাইবাল মিউজিয়ামে। এছাড়াও সিধু কানহু এবং সাঁওতাল বিদ্রোহের যারা শহীদ হয়েছিলেন তাদের ছবিও রয়েছে। ঘরগুলো দেখো, ছোট ছোট মাটির ঘর, এগুলো সব আদিবাসীদের ঘর। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। কি বলতো? এই যে এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এই যে আশা করি দেখা যাচ্ছে বড় বড় পাখির বাসা। এগুলো অ্যাকচুয়ালি সাইবেরিয়ান পাখি আসে ডিসেম্বর মাস নাগাদ, শীতকাল নাগাদ এই সময় আসে, এবং এখানে সব পাখির বাসা। ওই যে তেঁতুল গাছটা দূরে দেখা যাচ্ছে, এই তেঁতুল গাছের ওপরে। আচ্ছা, মে মাসে আসে, ডিসেম্বরে চলে যায়। আচ্ছা, মে থেকে ডিসেম্বর অবধি দেখতে পাওয়া যায়। তো আমরা তো এসছি মার্চে, ফলত আমাদের পক্ষে কিন্তু পাখির বাসাগুলো কিন্তু অনেক বড় বড় আসলে, আর অনেক বড় বড় পাখি। যেটুকু শুনলাম দাদার কাছে সাইজেও অনেক বড়, রকমের উপজাতি পাখি থাকে। আচ্ছা, সাইজেও বেশ বড়, বিভিন্ন ধরনের। এই জায়গাটা কেমন লাগছে বলো? কনক মন্দিরে ঢোকার মানে রাস্তাতেই পড়বে, দুদিকে দেখো সবুজ। এখানে ধানের ক্ষেত অ্যাকচুয়ালি দুদিকে। আমরা ক্ষেতের আল ধরে এসে এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। এই জায়গাটা ছেড়ে আবার যেতে ইচ্ছে করছে না, পুরো এখানেই থেকে যাই।
চারিদিকে শুধু সবুজ। কিন্তু গ্রামের একটা ভাইব, ভীষণ মাথার উপরে প্রবল রোদ, ভীষণ গরম, কিন্তু তার মধ্যে দেখো আমি গ্লো করছি, আই এম গ্লোয়িং, ঘামে গ্লো। ডুলুং নদীর চরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এবং ডুলুং নদীর চরে একটা বিষয় দেখে আমি আর দোয়েল দুজনেই নেমে এলাম। একবার দেখুন ব্যাগটা, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এটাই বোধহয় প্রকৃতির অপরূপ লীলা। জলটা কিন্তু অসম্ভব স্বচ্ছ, পরিষ্কার একেবারে, তাই না? এই হচ্ছে আমাদের টোটো দাদা। ডুলুং নদী বর্ষাকালে এলে পুরো, আমি এখানকার স্থানীয় মানুষরা যা বলছে, পুরো একদম জল উপচে ব্রিজের ওপর দিয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। মানে ওপাশের মানুষের সঙ্গে এপাশের মানুষের সংযোগস্থল একেবারে বন্ধ। আমরা অনেকক্ষণ ধরে চাইছিলাম, মানে আমি ওর মাথা খেয়ে ফেলছিলাম, আমি ট্রাইবালদের সাথে ডান্স করব। ওদের যে রিদমটা, ওই রিদমটা আমার খুব পছন্দ, যদিও আমি পারিনি, ম্যাচ করতে জানি, বাট এটা আমার ফুলফিল হয়েছে। থ্যাংক ইউ। মানুষের একটা ইচ্ছে থাকে, আমার ইচ্ছে ছিল খুব, এটাই সবচেয়ে বড়। তো যেখানে এসে আমরা এটা পেলাম সেই জায়গাটাকে এবার দেখাই। এটা হচ্ছে তোমার কনক দুর্গা মন্দির ঢোকার ঠিক পাশ দিয়েই যেতে হলো, তাই না, রাস্তা দিয়ে। তো এটাও একটা রাজবাড়ি, কিন্তু এটা প্রায় ভগ্নপ্রায়, মানে মেনটেনেন্স নেই রাজবাড়িটার, বোঝাই যাচ্ছে। তো চলো রাজবাড়িটা দেখিয়ে দিই। আর এটি হলো চিল্কিগড় রাজবাড়ি। প্রায় 300 বছর আগে জামবনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ, এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি হয়। তবে এই চিল্কিগড়ের রাজবাড়ি দেখতে এসে যা বুঝলাম, এখানে রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমতো অবহেলায় পড়ে রয়েছে এই রাজবাড়িটি। পলেস্তরা খসে পড়েছে বিভিন্ন জায়গায়। এরপর আমাদের গন্তব্য ছিল কনক দুর্গা মন্দির। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটি নির্মাণ করেন। স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাঁকন দিয়ে রাজা নির্মাণ করান এই মন্দিরের দেবী মূর্তি। তার জন্যই নাম হয় কনক দুর্গা। হ্যালো, দেখো হ্যালোতেও রেসপন্স করে, দেখেছো কত স্মার্ট। চলো, এই যে কনক দুর্গা মন্দিরে ঢুকছি আমরা। বাহ, কিন্তু এই মন্দিরটা এত ফেমাস কেন সবাই বলছে? আমার কোয়েশ্চেন আছে। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়। কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গা মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন। তবে আমাদের দুর্ভাগ্য যে মন্দিরটি তখন বন্ধ ছিল, কারণ আমরা দুপুর 2টোর পরে গিয়েছিলাম। তার জন্য আসল ঠাকুরটি দর্শন করতে পারিনি আমরা। ডুলুং নদীর একটা ভিউ তো তোমাদের দেখিয়েছি, এইবার কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই ডুলুং নদীর আরেকটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। কিরে, কেমন লাগছে? অসাধারণ, মনে হচ্ছে আমি স্নান করি। স্নান করব? হ্যাঁ, স্নান করি, ওটাই বাকি আছে। স্নান করি। জলটা পরিষ্কার না ভীষণ, জলটা খুব পরিষ্কার। তবে ওই পাশের জলটা বেশি ক্লিন ছিল। আচ্ছা, এটাও ডুলুং নদী। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্লোটা অত নেই, দেখো ওই পাশের হ্যাঁ, ফ্লোটা একটু কম, কিন্তু ভালো। চারপাশটা দারুণ। এটা কনক দুর্গা, কনক দুর্গা মন্দির। কনক না না, অত্যন্ত রোমান্টিক। আমি জল দিচ্ছি, কোনো ফিলিং। হ্যাঁ, পুরো জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে এসে যায় কনক দুর্গা মন্দিরে, জলে পা ভেজায়। আসো না, আসো না। কোথায় যাসবো? প্রচন্ড রোদ, কিন্তু মানে এরকম ঘেমে স্নান করে গেছি। হ্যাঁ, স্নান করে গেছি আমরা, কিন্তু তাও এই জায়গাটায় বসে আছি আমরা, এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। এই যে জল, এটা হচ্ছে শুষ্নির জঙ্গল। সবাই এই জায়গাটা আসে না খুব একটা,
কারণ এখানে আমি আমাদের ওই ড্রাইভার দাদার থেকে যেটুকু শুনলাম যে হাতির খুব তাণ্ডব এখানে, বুনো হাতি সব, মানে হাতির ভয়ে কেউ এই এরিয়াতে যাতায়াতই সেভাবে করে না। তোমরা দেখতে আমি জঙ্গলটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ভিউতে যে কতটা নিস্তব্ধ, একদম শান্ত, মানে লাইক একটা পাতা পড়ার আওয়াজও তোমরা শুনতে পাবে। এই হলো শুশনির জঙ্গল, দেখো কেউ নেই, পুরো চারিদিকটা ফাঁকা। এরপর আমরা এসেছিলাম ঝাড়গ্রাম চিড়িয়াখানায়। 1980 সালে এটি হরিণ উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে 2005 সালে একটি মিনি চিড়িয়াখানা হিসেবে স্বীকৃতি পায়। 2014 সালে এটি একটি প্রধান চিড়িয়াখানায় রূপান্তরিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক এর নামকরণ করা হয় জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। কি বলছিস? চোখের কালারটা কি সুন্দর দেখো। ও চোখে চোখে কথা হচ্ছে তোর সঙ্গে? হ্যাঁ, চোখের কথা বুঝতে পারছে, চোখের কথা বুঝতে বুঝতে ঠোঁটটা বাড়িয়ে দিয়েছে, পাত্তাই দিচ্ছে আমাদেরকে। কি অবস্থা, কেউ পাত্তা দিচ্ছে না রে। মার্কেট ডাউন, বাড়িয়ে দাও তোমার হাত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে ওই দেখো দূরে কাদের দেখা পেলাম, দুটো চিতা সমেজাজে একদম রাজার মতো বসে আছে। যে এটা হচ্ছে নীলগাই, ঠিক আছে? ওখানে ওদের কেজটা আছে কিন্তু ঢাকা ছিল, এখন দেখতে পাচ্ছি যে ওদেরকে ছাড়া হয়েছে ওদের। তো আগে খাওয়া দাওয়া হয়েছিল ওদের, ওই যে চলে যাচ্ছে সবাই সারি বেঁধে। এই দাদাই আমাদের হচ্ছে যাবতীয় কিছু গাইড করেছেন ঝাড়গ্রামে। আজকে প্রথম দিনটা উনি গাইড করলেন, কালকের দিনটাও আমরা ঘুরবো। তো উনি বলে দিচ্ছেন যে উনি কোথায় কোথায় ঘোরাবেন এবং কিভাবে কোথায় কোথায় ঘুরতে হবে পুরোটাই উনি গাইড করে দিচ্ছেন। ইউটিউবে এই ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ, একটু শুনে নাও। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সিংহ। আমার ফোন নাম্বার হচ্ছে আপনার হচ্ছে 9932920012। এই হচ্ছে আমার নাম্বার। সুন্দরী ঝাড়গ্রামে অনেক কিছু জিনিসই আছে, যেরকম আপনারা একদিনের ট্যুরটা আমি বলছি। আপনার কনক দুর্গা মন্দির আছে, ডুলুং নদী আছে, আপনার হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি আছে, তারপর ধরে রাখুন যেতে যেতে আপনার কেঁদুয়ার জঙ্গল পড়ে, তারপর ঝাড়গ্রাম রাজবাড়ি পড়ে, সাবিত্রী মন্দির পড়ে, তারপর রামকৃষ্ণ মিশনের আশ্রম পড়ে, ট্রাইবেল মিউজিয়াম পড়ে, তারপরে আপনার আছে মিনি জু আছে। এটা হচ্ছে আপনার একদিনের ট্যুর হয়। এবার আপনারা যদি 2 দিনের জন্য করতে যান তাহলে আপনার হচ্ছে পঞ্চবটী সরোবর আছে, তারপর ধরে রাখুন ক্রিস গার্ডেন আছে, খোয়াবগা আছে, বিশ্বযোদ্ধান আছে। এরকম ভালোভাবে 2 দিন খুব ভালোভাবে ঘুরতে পারবেন। বন জঙ্গল, তারপর ধরে রাখুন কলাবন জঙ্গল হবে, কেঁদুয়ার জঙ্গল হবে, তারপর টেঙ্গার জঙ্গল হবে, বিভিন্ন রকমের জঙ্গল হবে, অরণ্য সুন্দরী। এই হচ্ছে ঘুরতে হবে। যারা আসবে তারা আপনার সঙ্গে ফোন করে আগে থেকে কথা বলে নিলে আপনি তাদের পুরোপুরি গাইড করে দেবেন। এবং তারা যদি একটু লাক্সারিয়াস গাড়িতে যেতে চায়, এসি গাড়ি বা ভালো যেরকম হয় সবকিছু আপনি ব্যবস্থা করে দিতে পারবেন। আমি করে দেব। আচ্ছা, কোথায় থাকবেন, কি করবেন, তবে আমাকে 2-1 দিন আগে থেকে ফোন করতে হবে। আচ্ছা, ঠিক আছে? 2-1 দিন আগে থেকে ফোন করলে আমি সবকিছুতে আমি ব্যবস্থা করে দেবো। আমাদের ঝাড়গ্রাম ট্রিপের ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে, কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। সেকেন্ড পার্টে রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘোরার অভিজ্ঞতা। তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।